আসসালামু আলাইকুম সবাইকে। আই গেস আমরা লাইভে চলে এসেছি। আহ, কি অবস্থা সবার, কেমন আছো? ওয়েলকাম টু আওয়ার ইনস্ট্যান্ট স্কুল লাইভ ক্লাস। বরাবরের মতো আমি আনিকা তাসতিন মিম তোমাদের সাথে রয়েছে কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর হিসেবে। আচ্ছা, যারা লাইভটা জয়েন করছো তারা কাইন্ডলি লাইভটা শেয়ার করে দাও এবং লাইভের নোটিফিকেশন অপশনটা তোমরা অন করে রাখো। নোটিফিকেশন বেলটা অন করে রাখলে তোমরা লাইভের যখনই হবে পেজ থেকে তখনই লাইভের নোটিফিকেশন পেয়ে যাবে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম রাফি। আচ্ছা, লাইভটা যারা জয়েন করছো তারা কাইন্ডলি আমাকে একটু বলে দাও যে সব ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা বা আমার ভয়েস হচ্ছে ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা। কাইন্ডলি জানিয়ে দাও। তোমরা যারা আছো তারা অবশ্যই আমাদের পেজটাতে লাইক করে রাখবে এবং চাইলে তোমরা ফলো অপশনে গিয়ে সি ফার্স্ট অপশনটা ওপেন করে রাখতে পারো, তাতে করে পেজের যে কোনো আপডেট তোমরা হচ্ছে সবসময় ইনফর্ম থাকবে। পেজে কোনো আপডেট আসলে বা নতুন কিছু আসলে সাথে সাথেই তোমরা সেই সমস্ত জানতে পারবে। আচ্ছা, রাফি জানাচ্ছে ক্লিয়ার, লীরা জানাচ্ছে ক্লিয়ার। আচ্ছা, রশি জানাচ্ছে ক্লিয়ার। আচ্ছা, আই এম নট শিওর আমি তোমার নামটা ঠিকভাবে প্রোনাউন্স করতে পেরেছি কিনা, হোপফুলি পেরেছি। আচ্ছা আচ্ছা, অনেকেই সাথে আছো। কি অবস্থা, কালকের প্ল্যান কি তোমাদের? কালকে তো বিশেষ একটা দিন না, সবার জন্য বিশেষ একটা দিন, অনেকের অনেক প্ল্যান থাকে। প্ল্যান যাই থাকুক না কেন, এখন আপাতত 1 ঘন্টা আমরা মনোযোগ দিয়ে রসায়ন পড়াশোনা করব, ঠিক আছে? মনোযোগ দিয়ে আমরা রসায়ন পড়াশোনা করব আগামী 1 ঘন্টা। তারপর সারা রাত বাকি আছে, মাথায় যা প্ল্যান করার প্ল্যান ট্যান করে নিও। আচ্ছা, আজকের টপিক কি নিয়ে রসে? আজকের টপিক হচ্ছে আমরা মূলত আজকে আলোচনা করব পর্যায়ভিত্তিক ধর্ম সম্পর্কে। পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে আমরা আলোচনা করব এবং শুরু করব আমি তোমাদের সাথে। আমরা গত ক্লাস যেগুলো নিয়ে করেছিলাম, মানে পর্যায় সারণী, পরিচিতি, বা আমরা সেখানে পর্যায় সারণী থেকে হচ্ছে যে ব্লক পাচ্ছি বা 7টি পর্যায়ে 18টি গ্রুপ পাচ্ছি, মানে গতকালকের ক্লাসে আমরা যা পড়েছিলাম বা ব্লক সম্পর্কে পড়েছিলাম, ব্লকের মৌলসমূহের বৈশিষ্ট্য পড়েছিলাম, সেই সমস্তের একটু রিভিউ নিব শুরুতে। তোমরা কেমন পড়েছো, গতকালকে কতটা বুঝেছো, নিজেরা কতটা পড়েছো, কয়েকটা এমসিকিউ রাখবো তোমাদের জন্য, দেখি কেমন অ্যান্সার করো তোমরা। হোপফুলি নিরাশ করবা না, সবাই অ্যান্সার করবা। তোমরা অ্যান্সার করলে হচ্ছে আমি তোমাদের নাম সহ কমেন্ট পিক করার চেষ্টা করবো তোমাদের নাম সহ যারা হচ্ছে অ্যান্সার করবে। এবং অবশ্যই অ্যান্সার করলে বিশাল বড় থ্যাঙ্কস দেবে, অনলাইনে তো এর চেয়ে বেশি দেওয়া সম্ভব না, সো সবার জন্য থাকবে থ্যাঙ্কস। আচ্ছা, সোহান জিজ্ঞেস করছে কেমন আছেন আপু? জি ভাইয়া, ভালো আছি আমি। আচ্ছা, তাহলে শুরু করে দিই। অনেকেই আছো সাথে, শুরু করে দিচ্ছি। আচ্ছা, শুরুতে তোমাদের গত ক্লাসে আমি যেই টপিকগুলো পড়িয়েছিলাম সেই টপিক থেকে আমি কয়েকটা এমসিকিউ কোয়েশ্চেন দেব। প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য আমি প্রায় 1 মিনিট করে সময় দেওয়ার চেষ্টা করব তোমাদের। তোমরা অ্যান্সার লিখবে, তোমরা সাথে সাথে প্রশ্নের সাথে সাথে অ্যান্সার লিখবে। তাহলে আমি শুরু করছি। আচ্ছা, তোমাদের জন্য প্রথম প্রশ্ন থাকবে বা প্রথম এমসিকিউ থাকবে, ডি ব্লকের মৌল সংখ্যা কতটি? কি প্রশ্ন? ডি ব্লকের মৌল সংখ্যা কতটি? আচ্ছা, তোমাদের অপশন আচ্ছা, তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ডি ব্লকের মৌল সংখ্যা কতটি? তোমাদের অপশন 4টে। ক অপশনে রয়েছে 14টি, খতে রয়েছে 41টি, গতে রয়েছে 36টি এবং ঘতে রয়েছে 30টি। আচ্ছা, যারা যারা সাথে আছো অ্যান্সার করো।
দেখি কয়জন অ্যান্সার করতে পারো। আচ্ছা, সোহান আমাদের বলছে খ। সোহান আবারও বলছে 41টি, রোশি বলছে 27টি। আচ্ছা, আর কে আছো, আর কে আছো যারা আছো একটু কমেন্ট করো কতটি। আমি কালকে বারবার বলে দিয়েছিলাম যে কোন ব্লকের মৌল সংখ্যা কতটি, এটা তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট এমসিকিউ কোয়েশ্চেন এবং এটা আসবে। আচ্ছা, রোশি তার অ্যান্সার চেঞ্জ করেছে, সে বলেছে 41টি। আচ্ছা আচ্ছা, আর কেউ আছি, আমরা অ্যান্সার করব, আর কেউ কমেন্ট করি। আচ্ছা, শরীফ আমাদের বলছে খ। আচ্ছা, আর কেউ? আচ্ছা, তোমাদের সবার অ্যান্সার সঠিক হয়েছে। আমরা জানি যে ডি ব্লকে আমাদের মৌল সংখ্যা হচ্ছে মোট 41টি। ঠিক আছে, আমরা বলেছিলাম যে এস ব্লকে আমাদের মৌল সংখ্যা 14টি, পি ব্লকের জন্য মৌল সংখ্যা হচ্ছে 36টি, ডি ব্লকে 41টি এবং এফ ব্লকে আমরা মৌল পাবো মোট 27টি। আচ্ছা, চলো সেকেন্ড প্রশ্নে চলে যাই। সেকেন্ড প্রশ্ন, কোনটি অবস্থান্তর মৌল? কোনটি অবস্থান্তর মৌল? দেখো, তোমাদের জন্য অপশন রয়েছে 4টি। প্রথম অপশন আয়রন, সেকেন্ড অপশন জিঙ্ক, থার্ড অপশন হাইড্রোজেন, ফোর্থ অপশন তোমাদের জন্য রয়েছে সোডিয়াম। দেখো কি বলেছে যে কোনটি অবস্থান্তর মৌল, তোমাদের জন্য 4টা অপশন রেখেছি। কি কি রয়েছে? ফার্স্ট অপশন হচ্ছে আয়রন, সেকেন্ড অপশন জিঙ্ক, থার্ড অপশন হাইড্রোজেন এবং লাস্ট অপশন রয়েছে সোডিয়াম। যারা সাথে আছো একটু জলদি জলদি অ্যান্সার করো তো। কি এটার অ্যান্সার কি হবে? কোনটি অবস্থান্তর মৌল? অবস্থান্তর মৌল আমরা কি পড়েছিলাম কালকে, যে অবস্থান্তর মৌল বলতে আমরা কোন মৌলগুলোকে বুঝবো। আমি একটু কি বলবো, হিন্টস দিয়ে দিচ্ছি, তাহলে যদি তোমাদের জন্য সহজ হয়ে যায়। অবস্থান্তর মৌল হচ্ছে মূলত ডি ব্লক সেই সমস্ত মৌল। তাহলে কি ডি ব্লক মৌল, মৌলগুলোকে অবশ্যই ডি ব্লকের হতে হবে এবং সেই সমস্ত মৌল হবে যাদের ক্ষেত্রে তারা অন্তত এমন একটি আয়ন তৈরি করতে পারবে যাদের ক্ষেত্রে ডি অরবিটাল অপূর্ণ থাকবে, অর্থাৎ ডি 1 থেকে 9 পর্যন্ত ইলেকট্রন থাকতে পারে, 10টা থাকবে না, অর্থাৎ পূর্ণ ইলেকট্রন থাকবে না ডি অরবিটালে। তাহলে কি হবে এটার অ্যান্সার? কেউ কি পারি আমরা? কেউ কি কমেন্ট করলাম দেখি। আচ্ছা, সোহান আমাদের বলছে ক, রশি বলছে এ, ওয়ালিদ বলছে আয়রন। আচ্ছা হ্যাঁ, সবার অ্যান্সারই সঠিক হয়েছে, আয়রন। আয়রনই হচ্ছে আমাদের অবস্থান্তর মৌল। আচ্ছা, কেন আয়রন অবস্থান্তর মৌল? আমরা যদি একটু ব্যাখ্যাটা লিখে দিই তাহলে তোমরা পরবর্তীতে ভুলে না যাওয়ার পসিবিলিটি বেশি থাকবে। দেখো, আয়রনের ক্ষেত্রে আমরা জানি কি পারমাণবিক সংখ্যা কত এটার? 26। তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d6, 4s2, তাই তো? এটা হচ্ছে আমাদের আয়রনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস। এখন আমাদের অবস্থান্তর মৌলের সংজ্ঞা কি? অবস্থান্তর মৌলের সংজ্ঞা হচ্ছে যে অন্তত এমন একটি আয়ন সে উৎপন্ন করবে যেখানে ডি অরবিটালটা অপূর্ণ থাকবে। তাহলে দেখো তো, আয়রন 2+ এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d6, 4s0, অর্থাৎ এই 4s থেকে আমরা দুটো ইলেকট্রন সরিয়ে নিচ্ছি। তাহলে দেখো এখানে কি দাঁড়াচ্ছে? 3d6, তাই তো? আমরা কি বলেছিলাম? অবস্থান্তর মৌল হতে হবে যেন ডি অরবিটালে তার 1 থেকে 9 এর মধ্যে ইলেকট্রন সংখ্যা থাকে, তাহলে সেই ক্রাইটেরিয়াটা সে ফুলফিল করছে, তাই তো? কিন্তু তুমি যদি জিঙ্কের ক্ষেত্রে দেখো, জিঙ্কের ক্ষেত্রে দেখবে যে তার 3d10 রয়েছে, অর্থাৎ এটা একটা পরিপূর্ণ ডি অরবিটাল, যার কারণে এটা আমাদের হবে না, আমাদের অ্যান্সার হবে
আয়রন। আর বাকি দুটো মৌলের ক্ষেত্রে তুমি একটু খেয়াল করলে দেখতে পারবে যে এরা মূলত এস ব্লক মৌল, তার মানে এখানে অবস্থান্তর মৌলের কোনো প্রশ্নই আসছে না, তাই তো? আচ্ছা, যারা সঠিক অ্যান্সার দিয়েছো যেমন হচ্ছে সোহান, রশি, তারপর হচ্ছে আছে ওয়ালিদ, মান্নাফ, আমি হয়তো নামটা সঠিক উচ্চারণ করেছি কিনা আমি জানি না। আচ্ছা, যারা সঠিক উত্তর দিয়েছো তারা মিলিয়ে তো নিলেই সবার উত্তরই মোটামুটি সঠিক হয়েছে। আচ্ছা, সামিউল বলেছিল জিঙ্ক। আচ্ছা ভাইয়া, তুমি নিশ্চয়ই এখন বুঝতে পেরেছো যে জিঙ্ক হবে না কেন? কারণ আমরা বললাম যে জিঙ্কের ক্ষেত্রে আমরা ইলেকট্রন বিন্যাস করলে দেখতে পাবো 3d10, অর্থাৎ ডি অরবিটালটা সম্পূর্ণ পরিপূর্ণ অবস্থায় রয়েছে, তাই এটা অবস্থান্তর মৌল হবে না। তাহলে আমাদের অবস্থান্তর মৌল হবে আয়রন। আচ্ছা, চলো দেখি পরবর্তী প্রশ্ন তোমাদের জন্য কি রয়েছে। তিন নাম্বার এমসিকিউ। কোনটি এফ ব্লক মৌল নয়? কি প্রশ্ন? কোনটি এফ ব্লক মৌল নয়? তোমাদের অপশন: ল্যান্থেনাম 57, সিরিয়াম 58, গ নম্বরে রয়েছে তোমাদের জন্য লুটেশিয়াম, যার 71, এবং লরেন্সিয়াম, যেটাকে আমরা বলছি 103। কি বললাম? কোনটি এফ ব্লক মৌল নয়? ল্যান্থানাম, সেরিয়াম, লুটেশিয়াম, লরেন্সিয়াম। বলো, যারা সাথে আছো অ্যান্সার করো। বলো কোনটি এফ ব্লক মৌল নয়? আচ্ছা, সোহান আমাদের অ্যান্সার করেছে, সে বলছে ক। আচ্ছা, আর কেউ? যারা ক্লাসে আছি সবাই আমরা একটু পার্টিসিপেট করব, সবাই একটু কোঅপারেট করব, কমেন্ট করো। সোহান বলছে ক। আর কার কোনটা মনে হচ্ছে কোনটা এফ ব্লক মৌল নয়? রশি বলছে সিরিয়াম। আচ্ছা, আর কেউ? আচ্ছা দেখো, আচ্ছা শরীফ বলছে ক। আচ্ছা, রশি আবারও অ্যান্সার চেঞ্জ করেছে, সেও বলছে এ। আচ্ছা দেখো, সঠিক অ্যান্সার এ। অ্যান্সার করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সঠিক অ্যান্সার এ। এখন প্রশ্ন হচ্ছে কেন এ? আপু, আমরা তো জানি যে ল্যান্থানয়েড এবং অ্যাক্টিনয়েড যে মৌলসমূহ রয়েছে এই দুই শ্রেণীভুক্ত, সেই মৌলগুলো তো আমরা জানি যে এফ ব্লক ভুক্ত। তাহলে কেন আমাদের এই ল্যান্থানাম এখানে এফ ব্লকের মৌল নয়? এটা একটা কিন্তু প্রশ্ন, এবং এই প্রশ্নটা তোমরা অনেক ক্ষেত্রে অনুধাবনমূলক প্রশ্নেও পাবে যে কেন ল্যান্থানাম আমাদের এফ ব্লক মৌল নয়। কারণ হচ্ছে তুমি যদি ল্যান্থেনামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করো তাহলে তুমি দেখবে তার 5d1, অর্থাৎ সর্বশেষ ইলেকট্রনটি তার 5d1 অরবিটালে পৌঁছেছে। এখন সে ল্যান্থানয়েড শ্রেণীভুক্ত, কিন্তু যেহেতু তার সবশেষ অরবিটাল ইলেকট্রনটি ডি অরবিটালে পৌঁছেছে, তাহলে তাকে আমরা এফ ব্লকে স্থান দিতে পারছি না, তার স্থান হবে ডি ব্লকে। ক্লিয়ার? তার স্থান হচ্ছে ডি ব্লকে। আচ্ছা, যারা সঠিক অ্যান্সার করেছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো এখন আমরা আজকের পড়াশোনায় চলে যাই। আচ্ছা, কি টপিক আমাদের? আমাদের টপিক হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম। কি টপিক আজকে আমাদের? পর্যায়বৃত্ত ধর্ম। এখন প্রশ্ন হচ্ছে আপু, পর্যায়বৃত্ত ধর্ম বলতে আমরা কি বুঝি, তাই তো?
আচ্ছা, আরও তোমরা অ্যান্সার করেছিলে। আহ, নিশরাত অ্যান্সার করেছিল, হ্যাঁ তোমার অ্যান্সারটিও সঠিক হয়েছিল। আচ্ছা, এখন আমরা আজকের টপিকে চলে আসি যে পর্যায়বৃত্ত ধর্ম বলতে আমরা কি বুঝি। দেখো, পর্যায়বৃত্ত ধর্ম বলতে আমরা বুঝি যে মৌলের ইলেকট্রন বিন্যাস ভিত্তিক পরিবর্তনশীল যে ধর্ম, সেটাকে আমরা বলছি পর্যায়বৃত্ত ধর্ম। মানে তোমাকে যদি সহজ কথায় বোঝানো হয় যে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে আমরা মৌলসমূহের মধ্যে যেসব ধর্মগুলোকে আবর্তিত হতে দেখি, সেই ধর্মগুলোকেই আমরা বলছি পর্যায়বৃত্ত ধর্ম। এটা কি লেখার প্রয়োজন আছে? আচ্ছা, তাও লিখে দিই। মৌলের ইলেকট্রন বিন্যাস ভিত্তিক পরিবর্তনশীল, মৌলের ইলেকট্রন বিন্যাস ভিত্তিক পরিবর্তনশীল ধর্মকে পর্যায়বৃত্ত ধর্ম বলে। এখন কথা হচ্ছে আপু, এরকম ধর্ম কি কি রয়েছে, কি কি ধর্ম নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা দেখো, কি কি ধর্ম তাহলে আমরা পাচ্ছি। গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। তারপর দেখো পরমাণুর আকার। তারপর দেখো যোজ্যতা। তারপর দেখো রয়েছে আমাদের আয়নীকরণ শক্তি। তারপর রয়েছে ইলেকট্রন আসক্তি। তারপর রয়েছে তড়িৎ ঋণাত্মকতা। এবং সবশেষে আমরা আলোচনা করব ধাতব ধর্ম নিয়ে। দেখলাম কয়টা আমরা এইরকম পর্যাবৃত্ত ধর্ম নিয়ে আলোচনা করব। দেখো, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক, পরমাণুর আকার, যোজ্যতা, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা ও ধাতব ধর্ম। এখন এই প্রত্যেকটা পড়ায় তোমার মূলত এই ধর্মগুলো নিয়ে একটা একটা হিউজ পড়া রয়েছে, তাই আমরা একদিনে সবটা পড়তে যাব না। একদিনে সবটা পড়লে দেখা যাবে একটু তোমরা ঘুরিয়ে ফেলার পসিবিলিটি অনেক বেশি থাকে, তাই আমরা চেষ্টা করবো আজকে অ্যাটলিস্ট আয়নীকরণ শক্তি পর্যন্ত প্রত্যেকটা ধর্ম ব্যাখ্যা করার। আচ্ছা, তাহলে আমরা একটা একটা বেছে নেই, কি বলো? বুঝতে পেরেছি তো না পর্যাবৃত্ত ধর্ম কাকে বলে? যে মৌলের ইলেকট্রন বিন্যাস ভিত্তিক পরিবর্তনশীল ধর্মকে আমরা বলছি পর্যাবৃত্ত ধর্ম। আচ্ছা, সব ক্লিয়ার আছে কিনা এটা কিন্তু আমাকে জানাবে তোমরা। ঝাপসা, নাফিস বলছে ঝাপসা। আচ্ছা, এখনো কি ঝাপসা? এখনো ক্লিয়ার না? দেখো তো। এখন কি ক্লিয়ার হচ্ছে? একটু আমাকে কাইন্ডলি জানাও যে এখন ক্লিয়ার কিনা। আচ্ছা, নাফিস বলেছিল যে ঝাপসা। আচ্ছা, অনেক সময় নেটওয়ার্কের জন্য অনেক ক্ষেত্রে একটু ঝাপসা দেখায়। এখন ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কাইন্ডলি জানাও তো, এখন কি ক্লিয়ার? ক্লিয়ার না, আরাফাত বলছে ক্লিয়ার না। এখনো ক্লিয়ার না? এখনো ঝাপসা। আচ্ছা, একটু দেখি। আচ্ছা, এবার ঠিক আছে, দেখো তো।
ক্লিয়ার ক্লিয়ার, এবার ঠিক আছে। আবার বলছে ঝাপসা। আচ্ছা, নেটওয়ার্ক মনে হচ্ছে একটু বাফার করছে, হোপফুলি ঠিক হয়ে যাবে, সাথেই থাকো, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, অনেকেই বলছে এখন ঠিক আছে। আচ্ছা ফাইন, তাহলে আমরা কি বললাম যে পর্যাবৃত্ত ধর্ম বলতে আমরা বুঝি যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস ভিত্তিক যে পরিবর্তনশীল ধর্ম সে প্রদর্শন করছে তাকে আমরা বলছি মূলত পর্যাবৃত্ত ধর্ম। সেই ধর্মগুলো কিরকম হতে পারে? গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, পরমাণুর আকার, যোজ্যতা, ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা এবং ধাতব ধর্ম। আচ্ছা, এখন হচ্ছে আমরা বিস্তারিত পড়াশোনা করি। দেখো, প্রথমেই আসছে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। গলনাঙ্ক ও আচ্ছা, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ব্যাপারটা যদি তুমি ধর্ম সম্পর্কে পড়তে যাও তার আগে অবশ্যই তোমার গলনাঙ্ক কি স্ফুটনাঙ্ক কি তা জানতে হবে। কিন্তু এই পড়াটা আমাদের ক্লাস 9-10-এরই, নতুন কোনো পড়া না। হোপফুলি সবাই আমরা জানি যে কোনটাকে গলনাঙ্ক বলে, কোনটাকে স্ফুটনাঙ্ক বলে, আমরা সবাই হচ্ছে জানি। তাও আমি একটু বলে দিচ্ছি যে গলনাঙ্ক বলতে আমরা কি বুঝি। গলনাঙ্ক হচ্ছে যে যে তাপমাত্রায় অর্থাৎ যে টেম্পারেচারে কোনো একটি পদার্থ গলতে শুরু করবে সেই টেম্পারেচারটাকে বলছি আমরা গলনাঙ্ক। তাহলে আপু স্ফুটনাঙ্ক কি? দেখো, 1 অ্যাটমসফিয়ার চাপে কত থাকা লাগবে? 1 অ্যাটমসফিয়ার চাপে যখন কোনো পদার্থ বুদবুদ সহকারে ফুটতে থাকবে, বুদবুদ সহকারে ফুটতে থাকবে, তখন আমরা সেটাকে বলছি স্ফুটনাঙ্ক। ক্লিয়ার তো? কোনটা গলনাঙ্ক কোনটা স্ফুটনাঙ্ক? হোপফুলি সবাই বুঝতে পেরেছো। এখন আমরা মূলত পড়বো যে এই গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক পর্যায় সারণী থেকে আমরা কিভাবে বলতে পারি যে কোন মৌলের ক্ষেত্রে কিরকম ধরনের হবে। আচ্ছা, আমরা প্রত্যেকটা ধর্ম দুই ভাবে ব্যাখ্যা করব, একটা হচ্ছে আমাদের গ্রুপ ভিত্তিক এবং আরেকটা হচ্ছে পর্যায় ভিত্তিক। আচ্ছা, প্রথমে আমরা হচ্ছে গ্রুপ ভিত্তিক ব্যাখ্যা করি। গ্রুপ ভিত্তিক ব্যাখ্যা করি। আচ্ছা, তাহলে আমরা যদি গ্রুপ 1 এর ক্ষেত্রে একটু দেখাই, গ্রুপ কত নিচ্ছি আমরা? গ্রুপ 1। আচ্ছা, গ্রুপ 1-এ আমরা কি ধাতু পাই? আমাদের কি মনে আছে? গত ক্লাসে আমরা পড়েছিলাম গ্রুপ 1-এর ধাতুগুলোকে আমরা কি বলছি? গ্রুপ 1-এর ধাতুগুলোকে আমরা বলছি ক্ষার ধাতু। আচ্ছা, গ্রুপ 1-এর ধাতুগুলো হচ্ছে ক্ষার ধাতু। এবং আমরা যখন এস ব্লক মৌলের বৈশিষ্ট্য পড়েছিলাম তখন আমরা কালকে জেনেছিলাম যে এরা ধাতু অবশ্যই, এবং গ্রুপ 1-এর সমূহ হচ্ছে ক্ষার ধাতু, এরা নরম। ইভেন এতটাই নরম তুমি সোডিয়ামকে ছুরি দিয়ে কাটতে পারো, তাই তো? আচ্ছা, ক্ষার ধাতু নরম, নমনীয়। কি জেনেছি আমরা? নমনীয়। এবং আমরা জেনেছি এদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কম। গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কম। এখন ব্যাখ্যায় আসি যে কি জন্য গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক আমাদের গ্রুপ 1-এর ক্ষেত্রে বা এই মৌলসমূহের ক্ষেত্রে কম কেন বলছি। আচ্ছা দেখো, আমরা একটা গ্রুপের যখন উপর থেকে নিচের দিকে আসব, কি করব? গ্রুপের যখন উপর থেকে আমরা নিচের দিকে আসব তখন আমাদের নতুন ইলেকট্রনের কি বলবো শক্তি স্তর যোগ হবে, তাই তো? যখন আমরা উপর থেকে নিচের দিকে গ্রুপ বরাবর যখন আমরা উপর থেকে নিচে নামবো তখন প্রত্যেকটা মৌলের ক্ষেত্রে নতুন শক্তি স্তর যোগ হবে। তাহলে নতুন শক্তি স্তর যোগ হওয়ার মানে কি দাঁড়াচ্ছে ভাইয়া? নতুন শক্তি স্তর যোগ হচ্ছে মানে নিউক্লিয়াস থেকে যোজ্যতা স্তরটা দূরে সরে যাচ্ছে, তাই তো? দূরে সরে যাওয়ার মানে কি? দূরে সরে যাওয়ার মানে হচ্ছে তাদের মধ্যকার যে আকর্ষণ বল সেটা কমে যাচ্ছে। তাদের মধ্যকার যে আকর্ষণ বল সেটা কমে যাচ্ছে, তার ফলে তারা যে ধাতব বন্ধন গঠন করছে তাদের ধাতব বন্ধনের প্রকৃতি কেমন? ধাতব বন্ধন দুর্বল প্রকৃতির হয়।
ধাতব বন্ধন কেমন গঠন করছে এরা? ধাতব বন্ধন দুর্বল গঠন করছে। এখন তুমি একটু চিন্তা করো যে যার মধ্যকার আকর্ষণ বল কম, যারা দুর্বল ধাতব বন্ধন গঠন করছে, তাদেরকে যদি তুমি ভাঙতে চাও তাহলে কি সেক্ষেত্রে তোমার বেশি পরিমাণে শক্তি ব্যবহার করতে হবে নাকি কম শক্তি ব্যবহার করলে ভেঙে যাবে? বলো, চিন্তা করে বলো। অবশ্যই তুমি কম শক্তি প্রয়োগে সেটা ভেঙে ফেলতে পারবে, তাই তো? আচ্ছা, নেটওয়ার্কে এখনো বাফার করছে? আমি আসলে তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি না। যদিও সবাই ক্লিয়ার বলছো, আমি আসলে নতুন কমেন্টগুলো দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি একটু চেক করি বরং। আচ্ছা ঠিক আছে, বাট আমার হচ্ছে এই ফোনটাতে নেটওয়ার্ক একটু ঝামেলা দিচ্ছে, সো আই ক্যান সি ইউর কমেন্টস। ওকে, আচ্ছা তোমাদের কমেন্টগুলো আমি না হয় একটু নেটওয়ার্ক ঠিক হলে পড়ে নিচ্ছি। আচ্ছা দেখো, তাহলে কি হবে যে আমরা ধাতব বন্ধন পাচ্ছি দুর্বল। ধাতব বন্ধন যদি দুর্বল হয়ে থাকে তাহলে সেটাকে ভাঙতে আমাদের কম শক্তির প্রয়োজন, অর্থাৎ কম তাপ শক্তি প্রয়োগ করলেই সেই বন্ধনটা ভেঙে যাচ্ছে। তার মানে কি এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কম। তাহলে আমরা কি জানছি যে গ্রুপ 1 এর ক্ষেত্রে আমরা মৌলগুলোর ক্ষেত্রে যত নিচের দিকে যাব তত তাদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কমতে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে আপু, এখানে কি কোনো ব্যতিক্রম রয়েছে কিনা? আমরা কি বলেছি, যেখানেই দেখিব ব্যতিক্রম সেটাই আমরা আরো 2বার বেশি করে পড়ে নেব, তাই তো? কারণ ব্যতিক্রম থেকে আমাদের যেমন মেডিকেল অ্যাডমিশনের কোয়েশ্চেন হয়, তেমনি আমাদের নর্মাল যে পরীক্ষাগুলো হয় সেগুলো তো ব্যতিক্রমের প্রশ্ন একটু বেশি থাকে, যে কোনটা ব্যতিক্রম রয়েছে, কোন নিয়মের ব্যতিক্রম করছে কোনটা। দেখো ব্যতিক্রম কোনটা? ব্যতিক্রম করছে লিথিয়াম। কেন ব্যতিক্রম করছে? লিথিয়ামের আকার মূলত অন্যান্য, মানে গ্রুপ 1 এর অন্যান্য পরমাণু থেকে লিথিয়ামের আকার অনেকটা ছোট। আকার ছোট হওয়ার কারণে ও যে বন্ধনটা গঠন করছে সেই বন্ধনটা তুলনামূলক শক্তিশালী হয়। তুলনামূলক শক্তিশালী বন্ধন গঠন করছে। তাহলে তার বন্ধন যদি গঠন করতে শক্তি বেশি লাগে বা হচ্ছে তার যদি আকর্ষণ বলটা বেশি কাজ করে এবং সে ধাতব বন্ধন গঠন করছে শক্তিশালী, তাহলে তুমি যখন তাকে ভাঙতে চাইবে বা তার যদি তুমি গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক দেখতে চাও তাহলে অবশ্যই দেখবে যে সেই ক্ষেত্রে লিথিয়ামের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক তুলনামূলকভাবে বেশি। এখন প্রশ্ন হচ্ছে আপু, এটা কি অনেক বেশি বা হচ্ছে অন্যান্য মৌল থেকেও বেশি? না, আমরা কথা বলছি শুধুমাত্র গ্রুপ 1 নিয়ে। আমরা কথা বলছি গ্রুপ 1 নিয়ে। আর আমরা যখন গ্রুপ 1 নিয়ে কথা বলছি তখন আমরা দেখতে পাচ্ছি যে লিথিয়ামের ক্ষেত্রে বাকি অন্যান্য যে মৌলগুলো রয়েছে এই গ্রুপটাতে তার তুলনায় তার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক তুলনামূলকভাবে বেশি থাকছে। এই ছিল আমাদের গ্রুপ ভিত্তিক আলোচনা। এখন চল আমরা পর্যায় ভিত্তিক সম্পর্ক দেখি। কোনটা দেখব? পর্যায় ভিত্তিক সম্পর্ক। পর্যায় ভিত্তিক সম্পর্কের ক্ষেত্রে যেটা হচ্ছে তোমাদের জেনে রাখতে হবে, যেমন গ্রুপ ভিত্তিক সম্পর্কে একটা ধারাবাহিকতা ছিল, যে গ্রুপ 1 এর ক্ষেত্রে আমরা দেখলাম সবগুলা মৌলের ক্ষেত্রে আমাদের একই রকমের, অর্থাৎ ক্রমশ হ্রাস পেতে থাকবে। কিন্তু পর্যায়ের ক্ষেত্রে আমরা কোনো সরল ধারাবাহিকতা পাবো না। কি পাবো না? পর্যায়ের ক্ষেত্রে আমরা কোনো সরল ধারাবাহিকতা দেখতে পাবো না। এখন কথা হচ্ছে যে আমরা বুঝবো কিভাবে? আমরা যখনই কোনো পর্যায় নিয়ে ব্যাখ্যা করব তখন আমরা চেষ্টা করব যে তৃতীয় পর্যায়ের মৌল দিয়ে মূলত ব্যাখ্যা করতে। কোন পর্যায়ের মৌল? তৃতীয় পর্যায়ের মৌল দিয়ে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। কেননা তোমাদের যখন পরীক্ষায় আসে প্রশ্ন তখন ইন ম্যাক্সিমাম কেস তোমাদের প্রশ্নগুলো করে হচ্ছে তৃতীয় পর্যায়ের যে মৌলগুলো রয়েছে সেই মৌলগুলো দিয়ে। কি কি রয়েছে? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এই যে মৌলগুলো, সিলিকন, সালফার, ফসফরাস, এই মৌলগুলো দিয়ে মূলত তোমাদের কোয়েশ্চেনগুলো হয়ে থাকে। তাই আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব তৃতীয় পর্যায়ে। আছে এবার হচ্ছে আমাদের পর্যায় ভিত্তিক। দেখো, যদি আমরা তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে দেখি, তৃতীয় পর্যায়
দেখো কি কি আমরা পাই, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, তাই তো। এখন তুমি যদি একটু ভালো মতো খেয়াল করো তাহলে দেখতে পাবে প্রথম যে তিনটা আমাদের রয়েছে অর্থাৎ সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এরা মূলত ধাতব বন্ধন গঠন করে। এখন তুমি যদি ক্যালাসের ক্ষেত্রে চিন্তা করো, সোডিয়াম ক্যালাসের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এর একটি মুক্ত ইলেকট্রন রয়েছে। এখন তুমি ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যদি দেখো তাহলে দেখবে তার দুইটি মুক্ত ইলেকট্রন রয়েছে, এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যখন দেখব তখন আমরা দেখতে পাবো এর মুক্ত ইলেকট্রন রয়েছে তিনটি। এবং আমরা মনে রাখবো মুক্ত ইলেকট্রন নিউক্লিয়াস কর্তৃক অধিক আকর্ষিত হয়, অর্থাৎ এদের আকর্ষণ বলটা বেশি কাজ করে। এবং যখন এদের আকর্ষণ বল বেশি কাজ করে তখনই আমরা বুঝতে পারবো এদের মধ্যে যে ধাতব বন্ধন গঠিত হচ্ছে সেই বন্ধনটা অধিক শক্তিশালী হবে। এবং যখনই আমরা বুঝবো যে ধাতব বন্ধন শক্তিশালী, তার মানে কি, ধাতব বন্ধন শক্তিশালী মানেই হচ্ছে যে এখানে আমাদের আরো বেশি শক্তি প্রয়োজন হবে বন্ধন ভাঙতে, তাপ শক্তি বেশি প্রয়োজন হবে। আমরা কি কি পয়েন্ট বললাম, যে মুক্ত ইলেকট্রন বেশি আকর্ষিত হয়, তারপর দেখো আমরা কি বললাম, বললাম ধাতব বন্ধন শক্তিশালী হয়। তারপর আমরা কি বললাম, যদি ধাতব বন্ধন শক্তিশালী হয় তাহলে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি হবে। এটা আমরা আলোচনা করছি প্রথম তিনটি মৌলের ক্ষেত্রে। তাহলে আমরা বললাম যে মুক্ত ইলেকট্রন বেশি হলে আকর্ষিত বেশি হবে। তাহলে তুমি যদি একটু খেয়াল করো, সোডিয়ামের ক্ষেত্রে আমরা ক্যালাসে মুক্ত ইলেকট্রন পাচ্ছি একটি, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দুইটি, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে তিনটি। তাহলে তোমার কি মনে হয় যে কোনটার গলনাঙ্ক বেশি হবে, কোনটার গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি হবে? মানে এটাকে যদি আমরা একটা ক্রমানুসারে সাজাতে চাই তাহলে দেখো ক্রমটা হবে মূলত এই রকম, সোডিয়াম অপেক্ষা ম্যাগনেসিয়ামের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে এবং ম্যাগনেসিয়াম অপেক্ষা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আরো বেশি হবে। এখন আসো সিলিকনের ক্ষেত্রে। সিলিকন কি করে দেখো, সিলিকন মূলত একটা ক্যালাস গঠন করে যেখানে অনেকগুলো সিলিকন সিলিকন বন্ড থাকে, সিলিকন সিলিকন বন্ড থাকে এবং একটি ত্রিমাত্রিক জালিকাকার ক্যালাস সে গঠন করে, যেখানে তার বন্ধন শক্তি অনেক বেশি থাকে, সে অনেক বেশি শক্তি দ্বারা পরস্পরকে আকর্ষণ করে। তাহলে তুমি যখন বুঝতে পারছো যে এই ক্ষেত্রে তার শক্তি বেশি কাজ করছে বা বন্ধন অনেক বেশি শক্তিশালী, তাহলে তোমার কি এই বন্ধনটা ভাঙতে হলে তত বেশি শক্তি তো প্রয়োজন, তাই তো আমরা জানি। তাহলে আমরা বলবো যে সিলিকনের ক্ষেত্রে আমাদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি হবে। এখন চলে আসো ফসফরাসের ক্ষেত্রে। সে কি করছে দেখো, ফসফরাস মূলত গঠন করছে P4, এই অণুটি গঠন করছে, অর্থাৎ এই মৌলটি নিজেদের পরমাণুর মধ্যে বন্ধন গঠন করছে, যেটা একটা সমযোজী বন্ধন। এখন তুমি যখন দেখছো যে এটা নিজেদের পরমাণুর মধ্যে গঠন করছে বন্ধন, তার মানে কি এদের মধ্যে কোন বল কাজ করছে? আমরা কি জানি যে পরস্পর যখন বন্ধন গঠন করে তখন তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করে। তাহলে কোন বলটা কাজ করছে? সমযোজী বন্ধনের ক্ষেত্রে এক্ষেত্রে আমাদের দুর্বল ভ্যান্ডারওয়ালস আকর্ষণ বল কাজ করছে। ফসফরাসের এই অণুর ক্ষেত্রে দুর্বল ভ্যান্ডারওয়ালস আকর্ষণ বল কাজ করছে। তাহলে আমরা যেহেতু বলেই দিচ্ছি যে দুর্বল ভ্যান্ডারওয়ালস আকর্ষণ বল, তার মানে কি এই বন্ধনটা ভাঙতে আমাদের কম শক্তির প্রয়োজন হবে। তাহলে এই ফসফরাসের ক্ষেত্রে আমরা গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক দেখো কম পাচ্ছি। এই পর্যন্ত কিন্তু আমরা বেশি পাচ্ছিলাম, কিন্তু এখন আর ধারাবাহিকতা মেনটেন হচ্ছে না। ফসফরাসে গিয়ে আমরা দেখলাম যে তার জন্য আমাদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কম প্রয়োজন। তারপর দেখো সালফার। সালফার কি করছে, সে সালফার 8 অণু গঠন করছে, যেটাও নিজেদের পরমাণু নিয়ে, তাই তো নিজেদের পরমাণু নিয়ে যেহেতু ফসফরাসের মতো সেও হচ্ছে গঠন করছে, তার মানে তার মধ্যেও আন্তঃআণবিক আকর্ষণ বল হিসেবে দুর্বল ভ্যান্ডারওয়ালস বল কাজ করছে, যেটা মূলত দুর্বল বল হয় তার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কম হচ্ছে।
এইবার চলে আসো ক্লোরিন। ক্লোরিন কি গঠন করছে? দুইটি ক্লোরিন পরমাণু মিলে গঠন করছে ক্লোরিন অণু। তাহলে দুইটি ক্লোরিন পরমাণু গঠন করার মানে কি? এরা হচ্ছে অপোলার সমযোজী বন্ধন গঠন করছে, তাই না? অপোলার সমযোজী বন্ধন গঠন করছে এবং এখানেও আমাদের আন্তঃআণবিক বল হিসেবে কি কাজ করছে? আন্তঃআণবিক আকর্ষণ বল হিসেবে কাজ করছে কোন বলটি বলো? এতক্ষণ যে পড়াচ্ছি দুর্বল ভ্যান ডার ওয়ালস বল, তাই তো? এই দুর্বল ভ্যান ডার ওয়ালস বল কাজ করছে বিধায় এখনো আমাদের এক্ষেত্রে কি হবে? ক্লোরিনের ক্ষেত্রেও গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কম পাচ্ছি আমরা। ক্লিয়ার? সবার কাছে ব্যাখ্যাগুলো ক্লিয়ার করার চেষ্টা করেছি। আচ্ছা, কেউ যদি না বুঝো আমাকে একটু কমেন্ট করে জানাও যে আপু এটা বুঝিনি, আরেকবার আমি চেষ্টা করছি বোঝানোর। বুঝতে পেরেছি আমরা তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে কি হচ্ছে। তৃতীয় পর্যায়ের এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ তোমার যখনই সৃজনশীল প্রশ্নগুলো আসে মূলত এই তৃতীয় পর্যায়ের যে মৌলগুলো আমরা দেখছি এই মৌলগুলো দিয়েই ঘুরিয়ে ধর্মগুলো তোমাদের ব্যাখ্যা করতে বলা হয়, তাই তৃতীয় পর্যায় দিয়ে তোমাদের বোঝাচ্ছি। আচ্ছা, নাফিস জানাচ্ছে ক্লিয়ার, অর্থাৎ সে বুঝতে পেরেছে হোপফুলি। আচ্ছা, তাহলে আমরা তোমাদের জন্য চলো ছোট্ট একটা এমসিকিউ রাখি। এই যে আমরা পড়লাম গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, এক্ষেত্রে তোমাদের জন্য এমসিকিউ কি আসতে পারে দেখো তো। দেখো, তোমাদের প্রশ্ন হতে পারে গ্রুপ 1 এর ক্ষেত্রে কোন মৌলের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সর্বাধিক? কি প্রশ্ন? গ্রুপ 1 এর ক্ষেত্রে কোন মৌলের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক সর্বাধিক? আচ্ছা, দেখি কি কি অপশন দেওয়া যায়। গ্রুপ 1 এর মৌল কি কি? হাইড্রোজেন দেওয়া গেল, সোডিয়াম দিলাম, লিথিয়াম, তারপর কি দেওয়া যায়? বেরিলিয়াম। এখন আমাকে বলো, ঝটপট অ্যান্সার করো, যারা সাথে আছো ঝটপট আমাকে অ্যান্সার করে দাও যে কোন মৌলটার ক্ষেত্রে আমরা গ্রুপ 1 এ সর্বাধিক কি পাবো? গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কার ক্ষেত্রে সর্বাধিক হবে? বলো, কমেন্ট করো। যারা সাথে আছো কমেন্ট করো, কমেন্ট করে আমাকে জানাও। আচ্ছা, আরাফাত বলছে লিথিয়াম। আর কেউ? নাফিস বলছে লিথিয়াম। আচ্ছা, শরীফ বলছে লিথিয়াম। আর কেউ আছি আমরা? কমেন্ট করি, যারাই সাথে আছি তারাই যেন কমেন্ট করি, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কতটা পারছো, কতটা বুঝতে পারছো। ক্লিয়ার হবে ব্যাপারটা আমার কাছে। আচ্ছা, সবার অ্যান্সার হচ্ছে লিথিয়াম। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, আমি এটা পড়ানোর সময় তোমাদের ব্যতিক্রম হিসেবে পড়িয়েছিলাম যে এই গ্রুপটার অন্যান্য মৌলগুলোর তুলনায় লিথিয়ামের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক তুলনামূলকভাবে বেশি হয়। আচ্ছা, এইবার চল আমরা পরবর্তী ধর্ম কি দেখি। আমাদের নেক্সট ধর্ম হচ্ছে পরমাণুর আকার। পরমাণুর আকার, পরমাণুর আকার বলতে আসলে আমরা কি বুঝি? আমরা মূলত এই আকারটাকে ব্যাখ্যা করার জন্য প্রধানত ব্যবহার করি দু ধরনের ব্যাসার্ধ, যাকে আমরা একটাকে বলছি সমযোজী ব্যাসার্ধ এবং অপরটিকে বলছি আমরা ধাতব ব্যাসার্ধ। আচ্ছা, আমরা কলমটা বরং চেঞ্জ করি।
কি কি দেখছি আমরা? সমযোজী ব্যাসার্ধ এবং ধাতব ব্যাসার্ধ। এখন কথা হচ্ছে আপু, সমযোজী ব্যাসার্ধ বলতে আমরা কি বুঝি এবং ধাতব ব্যাসার্ধ বলতেই আমরা কি বুঝি, তাই তো প্রশ্ন আসে না যে কোনটাকে আমরা কি বলছি? সমযোজী ব্যাসার্ধটা মূলত হচ্ছে আমরা এটা পারমাণবিক ব্যাসার্ধই বলতে পারি। এটা হচ্ছে আমাদের পারমাণবিক ব্যাসার্ধ। আচ্ছা, এখন আমরা যদি বোঝার জন্য একটু দেখি, দেখো যে কোনো মৌলের দুইটি পরমাণু যখন সমযোজী বন্ধন গঠন করছে তখন দেখো দুটি নিউক্লিয়াস আমরা যদি একটু আলাদা করার জন্য বুঝি। আচ্ছা দেখো, এই যে দুইটি নিউক্লিয়াসের মধ্যবর্তী যে দূরত্ব, টোটাল যে দূরত্ব, সেই দূরত্বের অর্ধেক যে দূরত্ব তাকে আমরা বলছি সমযোজী ব্যাসার্ধ। আমরা কি বুঝতে পারলাম? সমযোজী ব্যাসার্ধ বলতে আমরা কি বলছি যে কোনো মৌলের দুইটি পরমাণু যখন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করছে তখন তাদের উভয়ের নিউক্লিয়াস দ্বয়ের মাঝখানে যে দূরত্বটা রয়েছে তার অর্ধেককে আমরা বলছি সমযোজী ব্যাসার্ধ। অর্ধেকটাকে আমরা বলছি সমযোজী ব্যাসার্ধ। এখন প্রশ্ন হচ্ছে আপু, অর্ধেকটা যদি সমযোজী ব্যাসার্ধ হয় তাহলে বন্ধন দূরত্ব নামেও তো একটা জিনিস রয়েছে না? তাহলে বন্ধন দূরত্বটা কি? দেখো, বন্ধন দূরত্ব বলতে আমরা মূলত এই দুইটি নিউক্লিয়াসের মধ্যকার যে দূরত্ব, বন্ধন গঠনের ক্ষেত্রে এই দুইটি নিউক্লিয়াসের মধ্যবর্তী যে দূরত্ব সেটিকে আমরা বলছি বন্ধন দূরত্ব। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপু তাহলে ধাতব ব্যাসার্ধ বলতে আমরা কি বুঝি, তাই তো? দেখো, ধাতব ক্যালাস যখন গঠিত হয়, ক্যালাসের মধ্যে দুইটি পরমাণু, দুইটি নিকটবর্তী বা একসাথে মিশে আছে এরকম দুইটি সংলগ্ন দুইটি পরমাণুর মধ্যকার, নিউক্লিয়াস দ্বয়ের মধ্যকার যে দূরত্ব, সেই দূরত্বটার অর্ধেক মানে এইটুক পরিমাণ হবে আমাদের ধাতব ব্যাসার্ধ। কি বললাম আমরা? ধাতব ব্যাসার্ধ। ক্লিয়ার তো? সমযোজী ব্যাসার্ধ বলতে আমরা কি বুঝি এবং ধাতব ব্যাসার্ধ বলতে কি বুঝি? হোপফুলি ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আমরা এখানে একটা টার্ম মনে রাখবো যে ধাতব ব্যাসার্ধ যেটা, সেটা আমাদের সমযোজী ব্যাসার্ধ অপেক্ষা 10 to 20% বেশি হয়। 10 to 20% বেশি হয়। ধাতব ব্যাসার্ধ সমযোজী ব্যাসার্ধ অপেক্ষা 10 to 20% বেশি হয়। আচ্ছা, এখানে তোমাদের জন্য ছোট্ট একটা এমসিকিউ টাইপের ম্যাথ রয়েছে। আমরা তো বুঝতে পেরেছি যে বন্ধন কোনটা, আর হচ্ছে সমযোজীর ক্ষেত্রে কি বলেছিলাম আমরা? সমযোজী ব্যাসার্ধ এবং বন্ধন দূরত্ব। আচ্ছা, এখন সাপোজ তোমাকে বলল যে দুইটি কার্বন পরমাণুর মধ্যকার, দুইটি কার্বন পরমাণুর মধ্যকার বন্ধন দূরত্ব 0.154 ন্যানোমিটার। তাহলে কার্বনের সমযোজী ব্যাসার্ধ কত? আমরা একটু আগে যখন চিত্রটাকে পড়েছিলাম তখন কি আমরা বুঝতে পেরেছিলাম যে আসলে সমযোজী ব্যাসার্ধের যে দ্বিগুণ পরিমাণ সেটাই হচ্ছে আমাদের বন্ধন দূরত্ব, তাই তো? দুইটা নিউক্লিয়াসের মধ্যকার দূরত্বটাকে তো আমরা বলছি বন্ধন দূরত্ব। তাহলে তুমি এখান থেকে সমযোজী ব্যাসার্ধ কিভাবে নির্ণয় করতে পারো? এই যে তোমাকে মানটা দেয়া রয়েছে, এটাকে তুমি 154 2 দিয়ে ভাগ করবে 0.077 ন্যানোমিটার, মোস্ট প্রবাবলি, ইফ আই এম নট রং। হ্যাঁ,
0.077 ন্যানোমিটার, এটাই হচ্ছে তোমার কার্বনের ক্ষেত্রে তার সমযোজী ব্যাসার্ধ। বুঝতে পেরেছি? বুঝেছো কিনা আমাকে একটু জানাও তো। একটু জানাও যে এটুকু ক্লিয়ার হয়েছে কিনা, যে এইরকম ম্যাথমেটিক্স আসলে তুমি কিভাবে অ্যান্সার করবে। একটু কমেন্ট করে জানাও যে কিভাবে অ্যান্সার করবে তুমি। আচ্ছা, নাফিস বলছে বুঝতে পেরেছি আপু। আচ্ছা, শরীফও বলছে বুঝতে পেরেছি। আচ্ছা, এই যে এইভাবে কমেন্ট করলে আসলে আমরা ফিডব্যাক পেলে আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি তোমাদের বোঝাতে পারছি কিনা বা তোমরা কতটা নিচ্ছ আমাদের পড়াশোনাটা। আচ্ছা, তাহলে এখন আমরা চলে যাই যে পর্যায় ভিত্তিক এবং গ্রুপ ভিত্তিক ভাবে আমরা পরমাণুর আকারটা কিভাবে ডিফাইন করছি বা কিভাবে আমরা পাবো, তাই তো? তাহলে আমরা যদি পর্যায় ভিত্তিক দেখি, দেখো একটা পর্যায়ে তুমি যত বাম থেকে ডান দিকে যেতে থাকবে, একটা পর্যায়ের যতই তুমি বাম থেকে ডানে যাবে কি হবে, নতুন নতুন ইলেকট্রন এসে জমা হবে, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাবে, কিন্তু তুমি কি নতুন শক্তি স্তর পাবে? একটু চিন্তা করে বলো যে আমরা একই পর্যায়ে যদি বাম থেকে ডানে যাই তাহলে আমরা কি দেখব? তাহলে আমরা দেখব যে প্রত্যেকটা মৌলে, অর্থাৎ আমরা যত ডানে যাব প্রত্যেকটা মৌলে নতুন করে ইলেকট্রন যোগ হবে, কিন্তু কি হবে না বলো, নতুন কোনো শক্তি স্তর আমরা পাচ্ছি না। তাহলে দেখো যখন ইলেকট্রন বাড়ছে তখন তাদের মধ্যে বিকর্ষণ শক্তিটাও বেড়ে যাচ্ছে এবং তারা নিউক্লিয়াস কর্তৃক আরো অধিক জোরে আকৃষ্ট হচ্ছে, তাই না? নিউক্লিয়াস আমরা জানি যে ধনাত্মক চার্জযুক্ত, ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত। তাহলে ইলেকট্রন যত বাড়ছে সেখানে সে নিউক্লিয়াস কর্তৃক তত জোরে আকৃষ্ট হচ্ছে, যার কারণে এখানে আকারটা ছোট হয়ে আসছে। আকারটা ছোট হয়ে আসছে। কি বললাম? যে আমরা যত বাম থেকে ডানে যাব, একটা পর্যায়ের আমরা যত বাম থেকে ডানে যাব কি কি হবে দেখো, ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাবে। কি হবে? ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাবে। নিউক্লিয়াস থেকে নিউক্লিয়াস কর্তৃক যোজ্যতা স্তর অধিক জোরে আকৃষ্ট হবে, ফলে রেজাল্ট আমরা কি পাচ্ছি? এই যে হচ্ছে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, নিউক্লিয়াস কর্তৃক যোজ্যতা স্তর আরো জোরে আকৃষ্ট হচ্ছে, ফলে কি হচ্ছে? ফলে পরমাণুর আকার হ্রাস পাচ্ছে। আমাদের রেজাল্ট কি? যে পরমাণুর আকার হ্রাস পাচ্ছে। এটুকু কি আমরা বুঝতে পেরেছি যে কেন পরমাণুর আকারটা হ্রাস পাচ্ছে? কেন পরমাণুর আকারটা হ্রাস পাচ্ছে তোমরা বুঝলে আমাকে একটু বলো যে আপু হ্যাঁ বুঝতে পেরেছি। একটা পর্যায়ে যখন তুমি বাম পাশ থেকে ডান পাশে যেতে থাকবে, আচ্ছা আমি আরো এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করব। যখন তুমি একটা পর্যায়ের বাম থেকে ডানে যাবে, তৃতীয় পর্যায়ে যদি তুমি ধরো যে তৃতীয় পর্যায়ে আমাদের কি কি ছিল, সোডিয়াম ছিল, ম্যাগনেসিয়াম ছিল, অ্যালুমিনিয়াম ছিল, তাই তো? এখন তুমি এদের ক্ষেত্রে যতই
বাম থেকে ডানের দিকে যাবে তত এদের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাবে, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি ঘটবে কিন্তু নতুন শক্তি স্তর অ্যাড হবে না, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার কোনো বৃদ্ধি ঘটবে না, কিন্তু কি হবে, নতুন ইলেকট্রন আসবে। তাতে করে যে আমাদের নিউক্লিয়াসটা রয়েছে সেই নিউক্লিয়াস কর্তৃক, অর্থাৎ তুমি দেখো নিউক্লিয়াস যদি আমরা ধরি এখানে রয়েছে এবং আমাদের যদি সর্বশেষ যোজ্যতা স্তর এটা হয়, তাহলে তুমি দেখো যে যত বেশি আমাদের ইলেকট্রন যত বেশি হচ্ছে তত বেশি কি হচ্ছে, সে নিউক্লিয়াস কর্তৃক আকৃষ্ট হচ্ছে, তাই তো, কাছে টেনে নিচ্ছে। তার মানে কি হবে, সে যত বেশি আকৃষ্ট করবে তাদের ক্ষেত্রে কি হবে, আকারটা ছোট হয়ে আসবে, তাই তো। বুঝতে পেরেছি আমরা। আচ্ছা, তোমাদের কমেন্টগুলো আমি পাচ্ছি না, নতুন কমেন্টগুলো লোড হচ্ছে না। আচ্ছা, একটা প্রশ্ন পেয়েছে যে পরমাণু কখন স্থিতিশীল থাকে। আচ্ছা, পরমাণু সবচেয়ে বেশি স্থিতিশীল থাকবে যখন তার অরবিটাল পরিপূর্ণ থাকবে। যে কোনো অরবিটাল মানে তার যোজ্যতা স্তরের অরবিটালটি, লাস্ট অরবিটালটি যখন সে পরিপূর্ণ অবস্থায় থাকবে তখন সে পরমাণুটা সবচেয়ে বেশি স্থিতিশীল অবস্থায় থাকবে, সবচেয়ে বেশি স্থিতিশীল অবস্থায় থাকবে, তখন সে ইলেকট্রন দিতে বা নিতে চাবে না। যেমন যদি নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে আমরা চিন্তা করি, নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে আমাদের অষ্টক পূর্ণ, সবসময় নিষ্ক্রিয় গ্যাস অষ্টক পূর্ণ করে থাকে, তাহলে নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে আমরা কখনোই হচ্ছে ইলেকট্রনটা দেয়া নেওয়া করতে পারি না। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় উদাহরণ। আচ্ছা, এখন যদি আমরা গ্রুপ ভিত্তিক চিন্তা করি, পর্যায় ভিত্তিক তো আমরা পেলাম, এখন যদি গ্রুপ ভিত্তিক দেখি, দেখো তো কি হয়। গ্রুপ ভিত্তিক কি হবে, দেখো একটা গ্রুপে তুমি উপর থেকে যত নিচের দিকে যাবে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে নতুন নতুন স্তর যুক্ত হবে, শক্তি স্তর যুক্ত হবে, অর্থাৎ তুমি যখন নিচের দিকে যাবে তখন এইভাবে প্রধান শক্তি স্তরগুলো বাড়তে থাকবে। তুমি যত গ্রুপের উপর থেকে নিচের দিকে যাবে তত তোমার শক্তি স্তর বাড়তে থাকবে। তাহলে শক্তি স্তর বাড়ার মানে কি, আমরা কি বুঝতে পারি, এখানে ইলেকট্রন সংখ্যা যেমন বাড়ছে তেমনি শক্তি স্তর বাড়ছে, তাহলে শক্তি স্তর বাড়া মানেই হচ্ছে আমাদের পরমাণুর আকৃতি বৃদ্ধি পাচ্ছে, তাই তো, পরমাণু বড় হচ্ছে। তাহলে আমরা বলবো যে গ্রুপে যখন আমরা উপর থেকে নিচের দিকে যাব তখন গ্রুপ ভিত্তিকের ক্ষেত্রে আমরা একটা পরমাণুর আকার তত বৃদ্ধি পাবে, অর্থাৎ যত নিচের দিকে যাব ক্রমশ পরমাণুর আকার ততটাই বৃদ্ধি পাবে। আচ্ছা, এখন আমরা আরেকটা ব্যাসার্ধ সম্পর্কে পড়ব, সেটাকে বলবো আমরা আয়নিক ব্যাসার্ধ। আমরা ধাতব এবং সমযোজী ব্যাসার্ধ সম্পর্কে জেনেছি, এখন আমরা পড়ব কি আয়নিক ব্যাসার্ধ। কি পড়ছি, আয়নিক ব্যাসার্ধ। এখন কথা হচ্ছে আপু আয়নিক ব্যাসার্ধ বিষয়টা কি, মানে আয়নিক ব্যাসার্ধ বলতে আমরা কি বুঝি। দেখো, আয়নিক ব্যাসার্ধ মূলত হচ্ছে কোনো ধনাত্মক বা ঋণাত্মক যে আয়ন রয়েছে আমাদের তার কেন্দ্রস্থ নিউক্লিয়াস থেকে যোজ্যতা স্তরের যে আকর্ষণ বা যে যোজ্যতা স্তরের যে ব্যাসার্ধ, যোজ্যতা স্তরের যে ইলেকট্রন মেঘ রয়েছে তার যে ব্যাসার্ধ, সেই দূরত্ব বা ব্যাসার্ধটিকে আমরা বলছি কি আয়নিক ব্যাসার্ধ। কি বললাম আমরা, যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক আয়নের ক্ষেত্রে নিউক্লিয়াস হতে তার যোজ্যতা স্তরের ইলেকট্রন মেঘের যে দূরত্ব বা ব্যাসার্ধটুকু সেইটুকুকে আমরা বলছি আয়নিক ব্যাসার্ধ। এখন কত রকমের হতে পারে আমাকে একটু বলো তো। স্বাভাবিক যে আমরা আয়ন কয় ধরনের পাচ্ছি, দু ধরনের পাচ্ছি, একটা হচ্ছে আমাদের ক্যাটায়ন এবং একটা হচ্ছে আমাদের অ্যানায়ন। তাহলে আমরা এই দুইটার ক্ষেত্রেই তো পড়াশোনা করবো, তাই না। দেখো, ক্যাটায়নের ক্ষেত্রে কি হবে, ক্যাটায়ন বলতে আমরা মূলত কি বুঝি, ক্যাটায়ন হচ্ছে আমাদের ধনাত্মক আয়ন। ধনাত্মক আয়নে পরিণত করতে হলে আমরা কি করি মূলত, যে পরমাণুর যোজ্যতা স্তর থেকে আমরা এক বা একাধিক ইলেকট্রন সরিয়ে ফেলি বা দিয়ে ফেলি, তাতে করে আমাদের ক্যাটায়ন তৈরি হয়। এখন আমরা মনে রাখবো যে ক্যাটায়নের আকার, ক্যাটায়নের
আকার মূল পরমাণুর আকার থেকে কি হবে? ছোট হবে। আমরা মনে রাখবো যে ক্যাটায়নের আকার, এখান থেকে তোমরা আসলে সৃজনশীল প্রশ্ন পাবে না, মানে এই আয়নিক ব্যাসার্ধ থেকে সৃজনশীল প্রশ্ন আসার পসিবিলিটি খুব একটা নেই। তোমরা যেটা পাবে সেটা হচ্ছে এখান থেকে এমসিকিউ আসবে, এবং কি এমসিকিউ আসবে সেই এমসিকিউ আমি তোমাদের দিব। আচ্ছা দেখো, ক্যাটায়ন থেকে আমরা কি মনে রাখবো যে ক্যাটায়নের আকার মূল পরমাণুর আকার অপেক্ষা ছোট হবে। তাহলে আমাদের আরেকটা কি আছে? আমাদের রয়েছে অ্যানায়ন। কি রয়েছে? অ্যানায়ন রয়েছে। অ্যানায়নটা আমাদের কি ধরনের চার্জ? অ্যানায়ন হচ্ছে আমাদের ধনাত্মক চার্জ, অর্থাৎ ধনাত্মক চার্জ মানে ঋণাত্মক চার্জ। এখন ঋণাত্মক চার্জ আমরা কখন পাই? যখন আমরা যোজ্যতা স্তরে নতুন কোনো এক বা একাধিক ইলেকট্রন যোগ করি, মানে নতুন করে ইলেকট্রন যুক্ত হওয়া, অন্যের কাছ থেকে ধার নিয়ে নতুন করে ইলেকট্রন যোগ করি, তখন সেটাকে আমরা বলি অ্যানায়ন। আমরা মনে রাখবো অ্যানায়নের আকার, কি মনে রাখবো? অ্যানায়নের আকার মূল পরমাণুর আকার অপেক্ষা বেশি হবে। অ্যানায়নের আকার মূল পরমাণুর আকার অপেক্ষা বেশি হবে। আচ্ছা এখন তুমি দেখো এখানে যদি ওই যে এক্সাম্পল যে চাও, আচ্ছা এক্সাম্পল দিয়ে যদি আমরা বোঝাতে চাই, আমরা কি বললাম এই কথাটা যে ক্যাটায়নের আকার মূল পরমাণুর আকার থেকে ছোট হবে, তাই তো? আমরা তো সেটাই বললাম। আচ্ছা তাহলে যদি তুমি ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখো, একটা এক্সাম্পল যদি দেই যে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে, ম্যাগনেসিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ কত? আমরা কি জানি ম্যাগনেসিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে 160 পিকোমিটার। কি বললাম আমরা? ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধ হবে 160 পিকোমিটার। কিন্তু তুমি যখন দেখবে ম্যাগনেসিয়াম 2+, কি বললাম? ম্যাগনেসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+ কি একটা ক্যাটায়ন, তাই তো? দুইটা ইলেকট্রন আমরা দিয়ে ম্যাগনেসিয়াম 2+ তৈরি করছি। ম্যাগনেসিয়াম 2+ এর ক্ষেত্রে এর পারমাণবিক ব্যাসার্ধ হবে 72 পিকোমিটার। পার্থক্যটাকে আমরা ধরতে পারলাম? আমরা কি বলেছিলাম যে ক্যাটায়নের আকার মূল পরমাণুর আকার থেকে ছোট হবে। তাহলে তুমি এখানে যদি পারমাণবিক ব্যাসার্ধ দেখো, শুধু ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধ 160 পিকোমিটার, কিন্তু যখন তুমি ম্যাগনেসিয়াম আয়ন দেখতে পাচ্ছ তখন এর ক্ষেত্রে ব্যাসার্ধ হবে, ম্যাগনেসিয়াম 2+ আয়নের ক্ষেত্রে ব্যাসার্ধ হবে 72। অর্থাৎ কতটা ছোট এটা নিজেরাই বুঝতে পারো। আচ্ছা আচ্ছা তোমাদের অ্যানায়নের ক্ষেত্রে তো উদাহরণ দেওয়া হয়নি। অ্যানায়নের ক্ষেত্রে আমরা কি উদাহরণ দিতে পারি বলো তো? অ্যানায়ন, আচ্ছা যদি আমরা ফ্লোরিন ধরি, ফ্লোরিনের ক্ষেত্রে আমাদের পারমাণবিক ব্যাসার্ধ হবে 72 পিকোমিটার, কিন্তু যখন তুমি ফ্লোরাইড আয়ন তৈরি করবে, ফ্লোরিনের ক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধ হবে 72 পিকোমিটার, কিন্তু যখন তুমি ফ্লোরাইড আয়ন তৈরি করছো তখন তুমি ব্যাসার্ধ পাবে 133 পিকোমিটার। ইজ ইট ক্লিয়ার? আমরা কি মনে রাখবো? অ্যানায়নের ক্ষেত্রে তার পারমাণবিক আকার মূল পরমাণু অপেক্ষা কি হবে? বেশি হবে। কেননা আমরা দেখলাম এই যে ফ্লোরিনের ক্ষেত্রে তার পারমাণবিক ব্যাসার্ধ 72 পিকোমিটার, কিন্তু সে যখন ফ্লোরাইড আয়নে পরিণত হচ্ছে তখন তার ক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধ চলে আসছে 133 পিকোমিটার। আচ্ছা আচ্ছা নেক্সট ক্লাস কবে হবে? লামিয়া জিজ্ঞেস করছে নেক্সট ক্লাস কবে হবে। আপু তোমাদের জন্য হচ্ছে আমাদের পেজটাতে গেলেই তোমরা দেখতে পাবে যে রুটিনটা দেয়া আছে। রুটিনটা তোমাদের প্রত্যেকের জানা থাকা খুব বেশি ইম্পর্ট্যান্ট, কিন্তু রুটিনটা জানা থাকলে তোমাদের কবে কি ক্লাস তোমরা আগে থেকে জানতে পারবে। এবং এই জন্য আমি বলি যে সি ফার্স্ট অপশনটা সবসময় অন করে রাখবে। তাতে করে কি হবে যে পেজে যদি কোনো নতুন আপডেট আসে সেক্ষেত্রে তোমরা ইজিলি সেই আপডেটটা চোখে পড়বে, তাই না? ফেসবুকে ঢুকলেই তোমরা চোখে পড়বে। আচ্ছা কেমিস্ট্রি ক্লাস হয় আমাদের সপ্তাহে 2 দিন, শুক্র এবং শনিবার আমরা ক্লাস নিই রাত 8টায়। আচ্ছা বাকি ক্লাসগুলো কখন হয় সেটা দেখার জন্য তোমার অবশ্যই পেজে একবার ঢুকতে হবে এবং রুটিনটা তুমি একটু চেক করে নেবে।
আচ্ছা, উদাহরণ সহ এটা বুঝিয়ে দিলাম, হোপফুলি সবাই বুঝেছো। এখন আমরা কয়েকটা পয়েন্ট পড়ব, যে পয়েন্টগুলো আমাদের এমসিকিউর অ্যান্সার করতে খুব সহায়ক হবে। এই পরমাণুর আকার নিয়ে আমরা কয়েকটা পয়েন্ট একদম মুখস্থ করে নেব। কি কি পয়েন্ট হবে বলো তো? একটা তো পয়েন্ট আমরা এখানে পেলাম, যেটা কি বললাম, যে ক্যাটায়নের আকার পরমাণুর আকার অপেক্ষা ছোট। ক্যাটায়নের আকার মূল পরমাণু আকার অপেক্ষা ছোট। এটা তোমাদের জন্য একটা এমসিকিউর ট্রিক্স, যেটা তোমাদের এভাবেও আসতে পারে যে ক্যাটায়নের আকার পরমাণু অপেক্ষা ছোট নাকি বড় নাকি সমান, এভাবে 4টা অপশন তোমাদের তৈরি করে দিতে পারে। তারপর দেখো অ্যানায়নের ক্ষেত্রে আমরা মনে রাখবো অ্যানায়নের আকার মূল পরমাণু অপেক্ষা বড়। তারপর দেখো কি রয়েছে, যদি তোমরা একই গ্রুপে চিন্তা করো, একই গ্রুপের আয়নিক আকার ক্রমশ বৃদ্ধি পায়। কি বললাম, যে একই গ্রুপে যখন আমরা চিন্তা করব, যে একই গ্রুপের ক্ষেত্রে আমরা যখন উপর থেকে নিচের দিকে যাব, তখন তাদের আয়নিক আকার ক্রমশ বৃদ্ধি পাবে। এগুলো তোমার এমসিকিউ সহায়ক, না হলে তোমার তখন পরীক্ষার হলে বের করতে অনেকটা সময় লেগে যায়। তা আমরা মনে রাখবো একটা জিনিস। আরেকটা মনে রাখবো যে একই পর্যায়ে আইসো ইলেকট্রনিক ক্যাটায়নের আকার চার্জ সংখ্যা বৃদ্ধির সাথে হ্রাস পায়। একই পর্যায়ের ক্ষেত্রে আমরা কি মনে রাখবো? একই পর্যায়ের আইসো ইলেকট্রনিক ক্যাটায়নের আকার চার্জ সংখ্যা বৃদ্ধির সাথে হ্রাস পায়। এখানে লাইন মূলত তোমার রয়েছে দুইটা, যেখান থেকে তুমি মনে রাখবে একটা। কি দেখো, একই পর্যায়ের আইসো ইলেকট্রনিক ক্যাটায়ন বলতে আমরা কি বুঝি, যে সমান ইলেকট্রন বিশিষ্ট ক্যাটায়নের ক্ষেত্রে চার্জ সংখ্যা বৃদ্ধির সাথে সাথে তার আকারটা হ্রাস পাবে। আচ্ছা, কিন্তু এখানে আরেকটা কথা যেটা আছে, সেটা হচ্ছে আইসোইলেকট্রিক অ্যানায়নের ক্ষেত্রে চার্জ সংখ্যা হ্রাসের সাথে সাথে আকারটাও হ্রাস পাবে। তাহলে তোমার দুইটা মনে রাখা কিন্তু কষ্টকর। তাই তুমি যে কোনো একটা, তোমার যেটা পছন্দ হয় তুমি আইসোইলেকট্রিক ক্যাটায়ন মনে রাখবে বা তুমি আইসোইলেকট্রিক অ্যানায়ন মনে রাখবে, যে একই পর্যায়ের আইসোইলেকট্রিক ক্যাটায়নের আকার চার্জ সংখ্যা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায়, বা আমরা মনে রাখবো একই পর্যায়ের আইসোইলেকট্রনিক অ্যানায়নের আকার চার্জ সংখ্যা হ্রাসের সাথে সাথে হ্রাস পায়। আমরা দুইটা মনে রাখতে যাব না। দুইটা মনে রাখতে গেলে দুটোর মধ্যে কনফিউজড হয়ে যাবে এবং একটাও ক্লিয়ারলি বুঝতে পারবে না বা মনে থাকবে না। তাই আমরা যে কোনো একটা মনে রাখবো। বুঝতে পারলাম? যে কোনো একটা মনে রাখবো। আচ্ছা, এবং মোস্ট ইম্পর্ট্যান্ট একটা, যখন একই ধাতু পাবো, একই ধাতুর বিভিন্ন ক্যাটায়নের আকার, একই ধাতুর বিভিন্ন ক্যাটায়নের আকার চার্জ সংখ্যা
বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায়। কি বললাম আমরা, যে একই ধাতুর বিভিন্ন ক্যাটায়ন, মানে একই ধাতুর বিভিন্ন ক্যাটায়ন তো থাকতেই পারে, তাই না? সেই ক্যাটায়নের ক্ষেত্রে তার আকার কি হবে, চার্জ সংখ্যা যত বৃদ্ধি পাবে ক্যাটায়নের আকার তত হ্রাস পাবে। ঠিক আছে, এর ক্ষেত্রে আমরা একটু যদি উদাহরণ দেওয়ার চেষ্টা করি, যদি ক্রোমিয়াম ধরি, দেখো ক্রোমিয়ামের ক্ষেত্রে আমরা যদি দেখি ক্রোমিয়াম 2+ হয়, ক্রোমিয়াম 3+ হয়, ক্রোমিয়াম 6+ হয়, তাই তো? এখন তুমি দেখো যে একই ধাতুর বিভিন্ন ক্যাটায়ন হলো, একই তো ধাতু ক্রোমিয়াম, তার বিভিন্ন ক্যাটায়ন 2+ পাচ্ছি, 3+ পাচ্ছি, 6+ পাচ্ছি, এদের আকার কি হবে, চার্জ সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আকারটা হ্রাস পাবে। তার মানে সবচেয়ে বড় হবে আমাদের ক্রোমিয়াম, তারপরে ক্রোমিয়াম 2+, তারপরে ক্রোমিয়াম 3+, এবং সর্বশেষে সবার আকার সবচেয়ে ছোট আকারের হবে ক্রোমিয়াম 6+। বুঝতে পেরেছি? এই 5টা পয়েন্ট তোমার মুখস্থ থাকতেই হবে। এই 5টা পয়েন্ট তুমি বুঝে মুখস্থ করলে যেটা হবে যে তুমি যখন এমসিকিউর অ্যান্সার করবে তখন তোমার জন্য এটা অনেক বেশি ইজি হয়ে যাবে। আচ্ছা, তোমরা কি সাথে আছো? আমি কেন কমেন্ট দেখতে পাচ্ছি না? আচ্ছা, আমার নেটওয়ার্ক এত বাফার দিচ্ছে কেন আমি বুঝতে পারছি না। তোমরা কি ক্লিয়ারলি দেখতে বা বুঝতে পারছো? কমেন্ট করো তো একটু, ক্লিয়ারলি হচ্ছে দেখা যাচ্ছে কিনা বা বুঝতে পারছো কিনা। আচ্ছা, হোপফুলি তোমরা দেখতে পাচ্ছ, কারণ আমি সামহাও কমেন্ট তোমাদের পড়তে পাচ্ছি না বা দেখতেও পাচ্ছি না। নেটওয়ার্ক মনে হচ্ছে খুব বেশি বাফার দিচ্ছে। আচ্ছা, সময়ও চলে যাচ্ছে। চেয়েছিলাম আয়নীকরণ শক্তি পর্যন্ত তোমাদের আজকে শেষ করব, কিন্তু মনে হচ্ছে অতটা যাওয়া যাচ্ছে না। আচ্ছা, তোমাদের একটা এমসিকিউ এখন আমি দিব। যারা এই 5টা পয়েন্ট বুঝেছো আমার, তাদের এই এমসিকিউটা অ্যাটলিস্ট পারার কথা। নেক্সট যে এমসিকিউটা আমি দিব, আচ্ছা এই 5টা লাইন আমি আরেকবার করে পড়ে দিচ্ছি, কারণ এগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। দেখো কি বলছি, ক্যাটায়নের আকার মূল পরমাণুর আকার অপেক্ষা ছোট হবে। ক্যাটায়নের আকার মূল পরমাণুর আকার অপেক্ষা ছোট হবে। এবং মজার বিষয় হচ্ছে তোমরা যে কোনো একটা মুখস্থ করবা, মানে হচ্ছে ক্যাটায়নেরটা মুখস্থ করলে তোমার অ্যানায়ন পড়ার দরকার নাই। কারণ আমরা যদি জানি যে ক্যাটায়নের আকার মূল পরমাণুর আকার অপেক্ষা ছোট হবে, তাহলে দেখো অ্যানায়নের আকার মূল পরমাণুর আকার অপেক্ষা বড় হবে, জাস্ট বিপরীতটা। তাই আমরা মনে রাখবো যে কোনো একটা, তোমার যেটা সুবিধা মনে হবে তুমি সেটা মনে রাখবে। তারপর দেখো যে একই গ্রুপের আয়নিক আকার ক্রমশ বৃদ্ধি পাবে। একই গ্রুপের আয়নিক আকার ক্রমশ বৃদ্ধি পাবে। তারপর দেখো একই পর্যায়ের আইসো ইলেকট্রনিক ক্যাটায়নের আকার এর চার্জ সংখ্যা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পাবে। এখানে আমি বলেছিলাম যে আরেকটা লাইন রয়েছে যেটা আমি লিখিনি, কেননা সাংঘর্ষিক লাইন দুইটা মনে রাখতে গেলে একটাও মনে থাকে না। তাহলে আমরা কি মনে রাখবো, একই পর্যায়ের আইসো ইলেকট্রনিক ক্যাটায়নের আকার চার্জ সংখ্যা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায়। চার্জ সংখ্যা যত বৃদ্ধি পাবে আকার তত হ্রাস পাবে। আর যদি আমরা অ্যানায়নের ক্ষেত্রে মনে রাখতে চাই, তাহলে আইসোইলেকট্রিক অ্যানায়নের চার্জ সংখ্যা কমার সাথে সাথে আকার কমতে থাকবে, সেটা হবে অ্যানায়নের ক্ষেত্রে। যে কোনো একটা মনে রাখবে। তারপর লাস্ট অপশন, এটা থেকে তোমাদের এমসিকিউ অনেক বেশি হয়, যে একই ধাতুর বিভিন্ন ক্যাটায়নের আকার চার্জ সংখ্যা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায়। একই ধাতুর বিভিন্ন ক্যাটায়নের আকার চার্জ সংখ্যা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায়। উদাহরণ হিসেবে আমরা কি দিয়ে বোঝালাম, দেখো ক্রোমিয়ামের আমরা কি বললাম, যে একই ধাতুর বিভিন্ন ক্যাটায়ন। তাহলে ক্রোমিয়ামের 3টা ক্যাটায়ন যদি আমরা নিই, যে ক্রোমিয়াম 2+, ক্রোমিয়াম 3+, এবং ক্রোমিয়াম 6+, তাহলে তার আকার কেমন হবে, যার চার্জ সংখ্যা কম তার আকার বড় হবে। তার মানে ক্রোমিয়াম 2+ এর আকার সবচেয়ে বড়, তারপর ক্রোমিয়াম 3+, এবং সবশেষে সবচেয়ে ছোট আকার হচ্ছে আমাদের ক্রোমিয়াম 6+। হোপফুলি এটুকু বুঝতে কারো সমস্যা হয়নি। এবং তারপরও অনেকের সমস্যা থাকতে পারে। তোমাদের যাদের যে সমস্যা থাকবে আমি প্রতি ক্লাসেই বলে দিই যে তোমরা ইনবক্স করবে, ইনবক্সে বলে দেবে যে আপু এইটা বুঝিনি, বা আজকের পড়া থেকে এই প্রবলেমটা এসেছে, বা আমি নিজে পড়তে গিয়ে এই প্রবলেমটা ফেস করেছি, এটার অ্যান্সার কি হবে। আমরা ইনস্ট্যান্টলি চেষ্টা করব তোমাদের সেটার আনসার দিয়ে দেওয়ার। আচ্ছা,
তোমাদের জন্য আজকে লাস্ট একটা এমসিকিউ দিয়ে ক্লাসটা শেষ করি। দেখো এমসিকিউটা কি, যে আকারের ক্রমানুসারে কোনটি সঠিক? আকারের ক্রমানুসারে কোনটি সঠিক? তোমাদের জন্য অপশন দেখো, ক্রোমিয়াম 3+, গ্রেটার দেন ক্রোমিয়াম 2+, ক্রোমিয়াম 2+, গ্রেটার দেন ক্রোমিয়াম 3+, অরিয়াম 3+, গ্রেটার দেন 1+। আচ্ছা, এবং তোমাদের লাস্ট হচ্ছে ক্রোমিয়াম 6+, গ্রেটার দেন ক্রোমিয়াম 3+। বলো এটা কি হবে? যদি লাস্টে আমি যে পয়েন্টটা বারবার করে বুঝিয়ে দিয়েছি সেটা বুঝে থাকো, তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা খুব ইজিলি তুমি দিতে পারবে। কি হবে? আচ্ছা, অলরেডি অ্যান্সার করে দিচ্ছে। নাফিজ অ্যান্সার করেছে, শরীফ অ্যান্সার করেছে, তারা দুজনে অ্যান্সার করেছে খ। আচ্ছা, আর কেউ আমরা বুঝতে পারছি যে এটার অ্যান্সারটা কি হবে? আর কেউ কি আমরা বুঝতে পেরেছি কিভাবে এটার অ্যান্সারটা আসবে বা কি হবে অ্যান্সার? যারা সাথে আছো, সাথে তো আরো অনেক বেশি জন আছো, কমেন্ট করো যে বুঝতে পেরেছো কিনা। বুঝতে পারলে তো কমেন্ট করার কথা। আমি লাস্টে কি বলেছিলাম, যে যদি একই ধাতুর বিভিন্ন ক্যাটায়ন থাকে, একটা ধাতুর বিভিন্ন ক্যাটায়ন থাকে, তাহলে সেই ক্ষেত্রে চার্জ সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পরমাণুর আকার কি হবে? পরমাণুর আকারটা হ্রাস পাবে। চার্জ সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পরমাণুর আকারটা হ্রাস পাবে। আচ্ছা, আরাফাত অ্যান্সার করছে খ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এটার অ্যান্সার অ্যাকচুয়ালি খ হবে। কেননা তুমি দেখো, আমরা বলেই দিচ্ছি একই ধাতুর যখন আমরা ক্যাটায়ন দেখব বিভিন্ন, তখন আমরা ধরেই নেব যে যার ক্যাটায়নটা সবচেয়ে ছোট, যার চার্জ সবচেয়ে কম, তার আকার সবচেয়ে বড় হবে। তাহলে এখানে যদি প্রথম অপশনটা তুমি খেয়াল করো, যে ক্রোমিয়াম 3+কে তারা ক্রোমিয়াম 2+ অপেক্ষা বড় বলছে, যেটা অবশ্যই সত্যি নয়। তারপর দেখো অরিয়াম 3+কে অরিয়াম 1+ অপেক্ষা তারা বড় বলছে, যেটা অবশ্যই সত্যি নয়। এবং ক্রোমিয়াম 6কেও ক্রোমিয়াম 3+ অপেক্ষা বড় বলছে, যেটাও ভুল। তাহলে সঠিক অ্যান্সার কি? ক্রোমিয়াম 2+, ক্রোমিয়াম 3+ অপেক্ষা বড় হবে। আচ্ছা, আজকের ক্লাসে যারা সাথে ছিলে তাদের অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, অভি অ্যান্সার করছে খ। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে। সবার অ্যান্সার আজকে সঠিক হয়েছে এবং কোঅপারেট করার জন্য অনেক ধন্যবাদ। আমাদের নেক্সট ক্লাস হবে আগামী শুক্রবার। এবং আমাদের বাকি যে পারমাণবিক ধর্মগুলো, মানে পর্যাবৃত্তিক ধর্মগুলো রয়েছে, সেই ধর্মগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং আজকের থেকে তোমাদের কিছু এমসিকিউ রাখার চেষ্টা করব, যে প্রথমে ক্লাসের শুরুতে 2-3টে এমসিকিউ দিয়ে যে কতটুকু তোমাদের পড়া হলো, কতটুকু বুঝেছো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনস্ট্যান্ট স্কুলের সাথেই থাকো। আল্লাহ হাফিজ।